প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। আজকে আমরা জানব ক্রনিক টনসিলাইটিস হলেই কি অপারেশন, একমাত্র চিকিৎসা কি অপারেশন, না বিকল্প কোনো চিকিৎসা আছে, এই বিষয়টি জানবো। আমাদের সাথে আছেন ডাক্তার নুরুল হুদা নাইম, তিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নাক কান গলা রোগ বিভাগ, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার নাইম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। নাইম, আজকে আমরা এমন একটা টপিকস নির্ধারণ করেছি যে টনসিলাইটিস। আমাদের মতো অনেকের ধারণা আছে যে টনসিলাইটিস হলেই আপনারা অপারেশন করে ফেলে দেবেন। আসলে আমি আপনার কাছে প্রথমে জানতে চাই যে টনসিলাইটিসটা কি? টনসিল বলতে আমরা মুখের ভিতরে, মুখগহ্বরের পিছনের দিকে জিহ্বার গোড়ার দুই পাশে দুইটা বড় প্যালাটাইন টনসিল থাকে। এটা একটা গ্রুপ, কিন্তু শুধু এই দুইটা না, আমাদের মুখের ভিতরে তারা একটু চেইনের মতো করে থাকে, পুরা মানে আমাদের থ্রটটাকে তারা কাভার করে রাখে। সেটা হচ্ছে ওয়েলডিয়ার্স রিং বলে, আমরা এরকম রিংয়ের মতো করে থাকে। আরও চারটা আছে, যেমন নাকের পিছনে যেটা থাকে সেটাকে আমরা বলি এডিনয়েডস, সেটাও কিন্তু একটা টনসিল। বাচ্চাদের থাকে, বিশেষ করে 12 বছরের নিচে। দুই পাশে দুইটা প্যালাটাইন টনসিল থাকে, টিউবের সাইডে থাকে সেটা টিউবাল টনসিল, এবং জিহ্বার গুড়ায়ও থাকে, সেটাকে আমরা বলি লিঙ্গুয়াল টনসিল। তো এই টনসিলগুলা বেসিক্যালি আমাদের শরীরের রোগ প্রতিরোধ জন্য যে কাজ করা দরকার, ইমিউনিটিতে তারা কাজ করে। এটা কিন্তু ভাইরাসজনিত কারণেও আক্রান্ত হইতে পারে এবং পরবর্তীতে ব্যাকটেরিয়াতেও আক্রান্ত হইতে পারে। এবং এটা যখন বারবার আক্রান্ত হয় তখন আমরা এটাকে বলি রিকারেন্ট টনসিলাইটিস অথবা ক্রনিক টনসিলাইটিস। অর্থাৎ একবার মানে কারো আক্রান্ত হইলো, ওষুধ খেলো অথবা তার রেমেডি নেওয়ার জন্য যেগুলো করে, ভালো হয়ে গেল, আবার হয়। তো সেই ক্ষেত্রে যখন টনসিলটা রিপিটেডলি ইনফেক্টেড হয়, কার্যক্রমে, দৈনন্দিন কার্যক্রমে আমাদের ব্যাহত হয়, তখন কিন্তু আমরা এটাকে মানে চিকিৎসাতে যাওয়ার জন্য বলি। প্রথমত, যে এই টনসিলাইটিস না হওয়ার জন্য কি পরামর্শ আমরা দিতে পারি যে আপনি এইভাবে চললে আপনার টনসিলের প্রদাহটা কম হবে? এই শীতকালে কিন্তু টনসিলাইটিসটা বেশি হয়, শীতের কারণে, ঠান্ডাজনিত কারণে এই টনসিলাইটিসটা বেশি হয়। তো এখানে কিছু ব্যাকটেরিয়া থাকে, এটার আলাদা একটা নামই বলে স্ট্রেপ থ্রট, অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স নামে একটা ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি দায়ী এটার জন্য। এইটার থেকে বাঁচার জন্য আমরা যেটা বলবো যে রেমেডি হিসাবে আমরা, বা প্রতিকার করার আগে প্রতিরোধ আমরা করব, সেটা আমরা ঠান্ডা থেকে বাঁচবো। এবং একটু যদি ঠান্ডা লেগে যায় তাহলে আমরা গরম পানি খাবো, রং চা খাবো এবং গার্গেল করব, বেশি পরিমাণে মানে পানি খাইতে হবে। তো এইগুলা করে আমরা কিন্তু, এবং প্রয়োজনে আমরা কিছু, যেমন হয়তো যে ওষুধগুলো আমরা রেগুলার খেয়ে থাকি, প্যারাসিটামল খেলাম, অথবা নাক অনেক সময় কনজেশন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা নাকের একটা ড্রপ দিতে পারি। এগুলো আমরা গড়েই দিতে পারি। মানে এটা হলো কি, যে যদি না হয় সেজন্য, না হওয়ার জন্য, মানে প্রাথমিক পর্যায়ে আমরা এটা করে দিতে পারি। এইসব করার পরেও দেখা যাচ্ছে যে সে আসলে তার ব্যথা যাচ্ছে না বা ইনফ্লামেশন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের কাছে আসবে। সেই ক্ষেত্রে আমাদের কাছে আসবে। কিভাবে ইভালুয়েট করেন? টনসিলাইটিস যাদের রেগুলার হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা একটা গ্রেডিং সিস্টেমে আমরা নিয়ে নেই। টনসিল, দুইটা টনসিলের মাঝখানের যে স্পেস, অরোফেরিঞ্জিয়াল স্পেস, এই স্পেসটা কতটুকু অকুপাই করেছে সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা গ্রেডিংটা করি। যখন দুইটা পিলারের মধ্যে থাকে, চোখে দেখা যায় না, তখন তাকে আমরা গ্রেড 1। যখন 25% টু 50% যখন হয় তখন গ্রেড 2, 50 থেকে 75 পর্যন্ত যখন যায় তখন গ্রেড 3, এবং যখন পুরো স্পেসটা দখল করে ফেলে, অবস্ট্রাকশন হয়ে যায়, তখন আমরা বলি গ্রেড 4। তো এই গ্রেড 4 যাদের হয়ে যাবে ইনফেকশনের কারণে, বারবার ইনফেকশনের রিপিটের কারণে হাইপারট্রফি হয়ে যায়, হয়ে এটা যখন হয় তখন তাকে অপারেশনে যাইতেই হবে। গ্রেড 3 তো অনেক সময় আমাদেরকে অপারেশনে যাইতে হয়। তো এইগুলোতে যেটা হয় যে অবস্ট্রাকশন হয়, শ্বাস নিতে কষ্ট হয়, স্নোরিং আমরা যেটাকে বলি, ইভেন খাবার দাবারে অনেকের প্রবলেম হয় যখন অবস্ট্রাকশন করে। টনসিলের সাথে যারা ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু অ্যাডিনয়েডসের কারণে হয়। তো অ্যাডিনয়েডস যাদের বড় থাকে তাদের কিন্তু টনসিলও মানে একসাথে দুইটাই বড় থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে ধরেন টনসিলাইটিস পেশেন্ট আপনার কাছে আসলো, আসলে টনসিলাইটিস যাওয়ার পরে তার ট্রিটমেন্ট অপশনগুলো, আসলে সিমটমগুলো আমরা সবাই জানি যে গলা ব্যথা, জ্বর,
খাইতে পারে না পারে, কাশি, এই জিনিসগুলো তো আমরা জানি, কিন্তু এটা ট্রিটমেন্ট অপশনগুলো কি? ট্রিটমেন্ট অপশন বেসিক্যালি অ্যাকিউট কন্ডিশন যখন থাকবে তখন আমাকে মেডিকেশন তো তাকে দিতেই হবে, হয়তো এইগুলোর সাথে একটা অ্যান্টিবায়োটিক অ্যাড করে দিলে উনি হয়তো ভালো হয়ে যাবেন। এই ক্ষেত্রে আমরা যেটা টনসিল অপারেশন হইলেই যে মানে টনসিলাইটিস হইলেই যে অপারেশন করতে হবে এটা কিন্তু না। এই অপারেশনটা বেসিক্যালি জীবন মরণের সাথে সম্পৃক্ততা নাই, মানে যাদের স্লিপ অ্যাপনিয়া বা ওইরকম আছে, কিন্তু যাদের রিপিটেড ইনফেকশন হয় সেটা তার কমফোর্টেবল লাইফের জন্য সে করবে। বারবার ইনফেকশন হচ্ছে, বারবার ওষুধ খাওয়া লাগতেছে, তার কাজে দৈনন্দিন কাজে বাধাগ্রস্ত হচ্ছে। 4টা ক্ষেত্রে আমাদের অপারেশন করতেই হবে, এখানে কোনো বিকল্প নাই। সেটার মধ্যে একটা আমরা একটু আগে বললাম যেটা যে তার হিউজলি এনলার্জ টনসিল যেখানে অবস্ট্রাকশন হয়ে গিয়েছে, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, তার ডিসফেজিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে অপারেশন করতে হবে। টনসিলে ক্যান্সার হয়ে গিয়েছে, ডায়াগনোসিস হয়েছে যে কোনো একদিকে ক্যান্সার হয়ে গেছে, সেক্ষেত্রে অপারেশন করতে হবে, বসে থাকা যাবে না। আরেকটা হচ্ছে যে এক পাশের টনসিলটা বড় হয়ে গিয়েছে হঠাৎ করে, আরেক পাশটা ভালো আছে, এইখানে আমরা সাসপিশন করি যে এখানে ম্যালিগনেন্সি থাকতে পারে, সেই ক্ষেত্রে অপারেশন করতে হবে। আরেকটা হচ্ছে অনেক সময় ইদানিং আমরা প্রায়ই পাচ্ছি যে আমাদের গলার 2 পাশে কিন্তু 2টা হাড় থাকে, সেটাকে বলে স্টাইলয়েড প্রসেস। এই স্টাইলয়েড প্রসেস অনেক সময় অনেকের বেশি লম্বা হয়ে যায়, লম্বা হয়ে গেলে সেটা তখন ওই যে কাটা কাটা একটা অনুভূতি দেয়, বা মানে খাওয়ার সময়, ঢোক গেলার সময় এক ধরনের পেইনফুল কন্ডিশন তৈরি হয়, এবং এই পেইনটা কিন্তু শুধু গলায় থাকে না, সে কিন্তু কানেও চলে আসে, হ্যাঁ, এবং পুরো এক পাশ তার ব্যথা হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ইগল সিনড্রোম বলে, সেই ক্ষেত্রে ওই হাড়টাকে মানে কেটে ফেলে দেওয়ার জন্য তখন আমরা টনসিলটা অপারেশন করতে হয়। বাকিগুলো হচ্ছে যে আরেকটা হলো যে যাদের রিপিটেডলি ইনফেকশন হচ্ছে, বছরে তার 5-6 বার হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে অপারেশন করতে পারে। 3-5 বছরে পরপর 2 বছর হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশন সাজেশন করি যে এটা রিলেটিভ ইন্ডিকেশন যে সে অপারেশন করলে কমফোর্টেবল লাইফ পাবে। কেউ যদি অপারেশন না করে ওষুধ খেয়ে চলতে পারে, এই ক্ষেত্রে কিন্তু অপারেশনটা বাধ্যতামূলক না, সে না করেও চলতে পারবে। যখন অসুবিধা হবে তখন ডাক্তারের কাছে যাবে, আর অসুবিধা না হওয়ার জন্য সে ওই যে আগে যেগুলো বললাম, ঠান্ডা থেকে দূরে থাকবে, ঠান্ডা পানি খাবে না, একটু গরম পানি খাবে, রং চা খাবে, এগুলো দিয়ে যদি সে ম্যানেজ করতে পারে নিজে, তাহলে সে চলতে পারে। আচ্ছা, আপনি শুরুতে বলছিলেন যে টনসিল কিন্তু একটা অর্গান যেটা আমাদের বডি ইমিউনিটিকে বুস্ট আপ করে, মানে ইমিউনিটিতে একটা মানে পাহারাদার হিসেবে কাজ করে, বডির খারাপ ব্যাকটেরিয়া বা খারাপ জীবাণু ঢুকতে বাধাগ্রস্ত করে। তো সেই ক্ষেত্রে আমরা যখন টনসিল ফেলে দিব তখন তার এই যে ইমিউনিটি কোনো হ্যাম্পার হবে কিনা? আশেপাশে কিন্তু রিংয়ের মধ্যে আরও টনসিল আছে, সুতরাং এ যখন আমাকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছে এবং মানে লাইফটাকে সে কিন্তু কষ্টকর করে দিয়েছে, সেই ক্ষেত্রে তাকে ফেলে দিলে বাকিরা কিন্তু তখন আপার হ্যান্ড নিয়ে আমাদের ইমিউনিটিতে খুব একটা সমস্যা হয় না। এই যে টনসিলাইটিস অপারেশনটা, এই অপারেশনের প্রসিডিউরটা কি? এটা কি আসলে গলা কেটে অপারেশন করা? অনেকেরই একটা ধারণা আছে যে গলা কেটে করতে হয়, এটা কি প্রসিডিউরটা কিরকম? এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন, প্রায় রুগীরাই আমাদেরকে এসে বলেন যে এটা কি কাটা লাগবে কিনা। তো আমাদের এই সুবিধাটা হচ্ছে যে টনসিলটা তো মুখের ভিতরে থাকে, আমরা যন্ত্র দিয়ে মুখের ভিতরটা হা করে কিন্তু মানে টনসিল অপারেশন করে থাকি। কোনোভাবেই টনসিল অপারেশনের জন্য কিন্তু বাইরের দিকে কোনো কাটাছেঁড়া করা লাগে না, কোনো প্রয়োজন হয় না। হা করে আমরা মুখের ভিতর দিয়ে যন্ত্র দিয়ে টনসিলটা করি। এইখানে ব্যাপারটা হচ্ছে যে টনসিল অপারেশনের কিন্তু কয়েকটা মেথডস আছে। এখন লেটেস্ট মেথড যেগুলো আছে, যেমন কবলেশন বা লেজার, এগুলো দিয়ে করলে কিন্তু কোনো ব্লিডিং হয় না এবং তুলনামূলক ব্যথা নাই বললেই চলে। আর কনভেনশনাল যে মেথড আছে সেগুলোতে হয়তো একটু ব্যথা থাকে, বাট টনসিল অপারেশনের জন্য বাইরে কোনো কাটাছেঁড়া লাগে না। আচ্ছা, এই অপারেশনের পরে অনেকেই এসে কমপ্লেন করেন যে তার গলার শটটা আগের মতো নেই, একটু ভেঙে গেছে বা গলার শটটা পরিবর্তন হয়ে গেছে। এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আসলে এটা খুব জরুরি। তো টনসিল অপারেশনের পরে আসলে গলার স্বর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এডিনোয়েডসের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে যদি বেশি কাটা হয় সেই ক্ষেত্রে হয়তো মানে একটু চেঞ্জ হইতে পারে, বাট টনসিল অপারেশন কোনোভাবেই এটা হবে না, এডিনোয়েডসও হবে না যদি আপনি প্রপারলি আমরা করি আমাদের মেশিনপত্র দিয়ে। তো গলার স্বর পরিবর্তনের যে ব্যাপারটা মানুষজন চিন্তা করে, আমি বলবো যে এটা ভাবার কোনো কারণ নাই।
প্রথমের দিকে গলার স্বরটা চেঞ্জ হয়, যেটা আমরা যেটা এক্সপিরিয়েন্স পাই যে একটা অ্যাডিনোয়েডস করলাম বাচ্চার মা, অথবা টনসিল করলাম বাচ্চার মা এসে বললেন, বা একটু বড় মানুষই উনি এসে বললেন যে ওনার গলার স্বর চেঞ্জ হয়েছে। বেসিকে যে কথাটা হয় যে এখানে অনেক কিছুটা পেইন থাকে, পেইনের কারণে আমরা কিন্তু মুখটাকে অত বেশি নড়াচড়া করাই না, নড়াচড়া না করে কথাগুলো বের করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে মানে ভয়েসটাকে আপাতত চেঞ্জ মনে হয়। এটা কিন্তু ভালো হয়ে গেলে, ব্যথা চলে গেলে কিন্তু আর কোনো স্বরের কোনো পরিবর্তন হয় না। ভয়েসটা বেসিক্যালি তৈরি হয় আমাদের ভোকাল কর্ড বা লেরিংস ভয়েস বক্স থেকে, ওইখান থেকে সাউন্ড তৈরি হয়, আর মুখগহ্বরে এসে এটাকে রেজোনেন্স পায়। সুতরাং এখানে আসলে ভয়েস চেঞ্জের খুব একটা সুযোগ নাই। হসপিটালে কতদিন থাকা লাগে এবং তার পরবর্তী ফলো আপটা কতদিন পর পর আপনারা করেন? হসপিটাল স্টে বেসিক্যালি আমরা এই আধুনিক পদ্ধতির এগুলো করলে কিন্তু লিটারালি কোনো স্টে লাগে না, অফিস প্রসিডিওর, অপারেশন করেই কিন্তু সে চলে যেতে পারবে, থাকা লাগে না। তো তাও আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেখানে আমরা একদিন রাখি, 12 আওয়ার্স এটলিস্ট থাকে অপারেশনের পরে, অবজার্ভ করি, তারপরে উনি বাড়িতে চলে যেতে পারেন, এবং পিরিয়ডিক ফলো আপ হিসেবে উনি 1 সপ্তাহ পরে এসে দেখাবেন, এবং পরবর্তীতে আর না দেখাইলেও চলবে। উনি যে নিয়মগুলো আমরা দিয়ে দিব সেই নিয়ম মানবেন, তারপরে উনি ভালো থাকবেন। আমরা আরেকটা জিনিস দেখি যে শিশুদের ক্ষেত্রে আপনারা যখন টনসিলাইটিস নিয়ে আপনাদের আসে, আপনারা প্রায় বলে থাকেন যে টনসিল এবং এডিনয়েড দুটোই তার এনলার্জ আছে, এবং তার সেক্ষেত্রে এবং শিশুর মা কিন্তু কমপ্লেন করে যে সে রাতে ঘুম ভেঙে যায়, ঘুমাতে পারে না, নাক ডাকে। তখন সেক্ষেত্রে কি আপনারা দুটো অপারেশন করার সিদ্ধান্ত নেন কিনা, বা কখন অপারেশনের সিদ্ধান্ত নেন বাচ্চাদের ক্ষেত্রে? মায়েদের ক্ষেত্রে আমি এটা বলবো যে আপনি আপনার বাচ্চাকে ফলো করবেন, সে ঘুমানোর সময় মুখ দিয়ে লালা ঝরে কিনা, অনেক বেশি নড়াচড়া করে কিনা, শ্বাস বন্ধ অনেক সময় উঠে বসে যায় ঘুম থেকে, এরকম। এখানে কিন্তু আমরা এডিনোয়েডসটাকে গ্রেডিং করি, অর্থাৎ এটাকে বলে আমরা রেডিওলজিক্যাল গ্রেডিং। ওই যে নেজোফেরিঞ্জাল স্পেসটা কতটুকু অকুপাই করেছে সেটার উপর নির্ভর করে আমাদেরকে অপারেশনে যেতে হয়। তো এডিনোয়েড যদি একদম গ্রেড 4 হয়, তাহলে কিন্তু তাকে অপারেশন করতেই হবে, মানে এটা ম্যান্ডেটরি। মানে গ্রেড 4 আপনি বলছেন যে পুরো স্পেসটা অকুপাই হয়ে যাবে, তার নাক দিয়ে কোনো বাতাসই যাবে না, হ্যাঁ, তাকে তখন অপারেশন করতে হবে। এবং আরেকটা হচ্ছে গ্রেড 3। আমরা এটুকু আমাদের আরেকটু জানতে হবে, সেটা হলো যে নাকের পিছনে এডিনোয়েডসটা থাকে, কানের সাথে নাকের কিন্তু একটা কানেকশন আছে একটা টিউব দিয়ে, ওই টিউবের মুখটা নেজোফেরিংসে ওপেন করে। যখন এডিনোয়েডসটা পুরা নেজোফেরিঞ্জাল স্পেসটা অকুপাই করে ফেলে, তখন কিন্তু ওই টিউবের মুখও বন্ধ করে দেয়। এই ক্ষেত্রে কানে বাচ্চা কিন্তু কম শুনে, এখানে একটু গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থাৎ গ্রেড 4 সে কানে কম শুনবেই, নাকও বন্ধ থাকবে, সুতরাং তার লাইফটা খুবই কষ্টকর হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা গ্রেড 4 মানে অপারেশন করতেই হবে। গ্রেড 3 এর ক্ষেত্রে আমি যেটা বলবো, গ্রেড 3 যদি তার কানে সিমটমসটা চলে আসে যে কানেও কম শুনছে, আবার গ্রেড 3 এডিনোয়েড, তাকে অপারেশন করতেই হবে। আর গ্রেড 3 কিন্তু কানে কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে আমরা ওয়েট করতে পারি, অর্থাৎ মানে প্রিকশন নিয়ে কিছু ঔষধ দিয়ে যদি তাকে চালানো যায়, সেক্ষেত্রে অপারেশন না করেও চলবে। তার যখন একটা বাচ্চা আসে এডিনোয়েডস, টনসিল এবং সাথে তার কানের সমস্যা, সুতরাং তাকে আমরা একসাথেই কিন্তু দুইটা, কোনো ক্ষেত্রে 3টা, অর্থাৎ এডিনোয়েডস করব, টনসিল অপারেশন করব, এবং কানে তার যদি ফ্লুইড জমা থাকে, যেটাকে আমরা OME বলি, ফ্লুইড জমা থাকলে ওখানে আমরা গ্রুমেট বা একটা রিং বসায় দিই, অনেক সময় রিং বসায় দিই, এবং এই 3টাই কিন্তু একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং যদি আমরা কানেও এটা পরিষ্কার না করি, তাহলে দেখা যাবে যে তার ওই ফ্লুইডটা তাকে ডিস্টার্ব করছে, কানে কম শুনছে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এটা করে থাকি। আচ্ছা, এই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে যেটা বলা হয় যে শিশুদের এডিনোয়েডটা এমনিতেই বড় থাকে, জন্মের পর থেকে শিশুদের এডিনোয়েডটা বড় থাকে, এবং 12 বছর হলে পরে, যেটা জানি আর কি, 12 বছর হলে পরে এডিনোয়েডটা এমনিতেই ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা শিশু যদি এডিনোয়েড বড় থাকে, তো সেক্ষেত্রে আমরা কি সেই 12 বছর পর্যন্ত অপেক্ষা করবো কিনা, বা কখন অপেক্ষা না করেই অপারেশন করে সিদ্ধান্ত নেব? তো এডিনোয়েডসটা আসলেও শিশুদেরই, অর্থাৎ চিলড্রেন যারা জন্মের সময় তো থাকে, কিন্তু বড় হওয়া শুরু করে 3 বছর থেকে, তার বয়স যখন 3 বছর, তখন থেকে এটা এডিনোয়েডসটা একটু বড় হইতে থাকে, এবং এটা 7 বছর, অর্থাৎ 5 থেকে 7 এই সময়টাতে সে পিক লেভেলে থাকে বড় হওয়াটা। এটা আর 7 বছর থেকে আবার সেটা রিগ্রেস করা শুরু করে সাইজ, এবং 12 বছর পরে পাওয়া যায় না। এই যে এটা ধাপ, সবার তো আর এই ধাপটা মেনটেন হচ্ছে না। ওই যে আমরা বলছি যে যদি তার গ্রেডেশনে গ্রেড 4-এ চলে আসে, তাহলে অপারেশন করতেই হবে, সেটা বাচ্চা যত বয়সেরই হোক না কেন।
গ্রেড 3 যদি তার কানে কম শোনা শুরু হয়ে যায়, পরীক্ষায় আমরা এটা পাই, তাহলে তাকে অপারেশন করে ফেলতে হবে, সেখানে বয়স যাই হোক। এখন আমরা 12 বছর, অনেকেই কিন্তু এটা একটা মানে ভুল একটা ইনফরমেশন, যে 12 বছর অপারেশন করলে, অপারেশন না করে 12 বছর মতো ওয়েট করলে তাকে আর লাগবে না। কিন্তু এই কয়েকদিনে কিন্তু বাচ্চাটাকে হাবাগুবা করে ইন্টেলেকচুয়ালিটি প্রবলেমে ফেলাই দিবে। অর্থাৎ বাচ্চা কিন্তু অন্যান্য স্বাভাবিক আরেকটা বাচ্চার মতো বুদ্ধিশুদ্ধি হবে না। সুতরাং এই গ্রেড 4 এবং গ্রেড 3 উইথ ওরাল সিমটমস বা কানের সিমটমস, এই ক্ষেত্রে কিন্তু আমরা বসে থাকবো না, উচিত না বসে থাকা, তাকে অপারেশন করে নর্মাল লাইফে ফিরিয়ে আনা প্রয়োজন। এইসব অপারেশন শিশুদের ক্ষেত্রে করলে পরে কোনো জটিলতা হয় কিনা? মানে আমরা যেটা মনে করি একটা বাচ্চার এই বয়সে 5 বছর বয়সে এখনই অপারেশন এডিনয়েড বা টনসিল কেটে ফেলবো, কোনো জটিলতা হয় কিনা? বাচ্চাদের তো এডিনয়েডস অপারেশন করা লাগে। তো যে কোনো অপারেশনে যে জটিলতা যেগুলো মানে স্বাভাবিক যেগুলো আছে সেগুলো তো আছেই। শুধু এই অপারেশনের করার জন্য কিন্তু আলাদা করে কোনো জটিলতা নাই। এবং এই অপারেশনের জন্য কোনো জটিলতা নাই, কিন্তু নরমালি যে অপারেশন, হ্যাঁ, যেমন একটা অ্যানেস্থেসিয়া দিলে হয়তো দেখা গেল যে সেই ক্ষেত্রে যে জটিলতা আছে সেটা থাকতে পারে। এক্সপেরিয়েন্স হ্যান্ডে অপারেশনের জন্য আলাদা কোনো জটিলতা কিন্তু নাই। অনেকের ধারণা আছে যে বারবার হয়, এটা কোনো রিকারেন্স হওয়ার চান্স আছে কিনা এডিনয়েড বা টনসিল? এটা আসলে এডিনয়েডস তো মানে এবং টনসিলটা রিকারেন্স হওয়ার কোনো সুযোগ নাই। রিকারেন্স বলতে যেটা বলছি আমরা, যেমন যে জিহ্বার গোড়ায় যে টনসিল আছে, লিঙ্গুয়াল টনসিল, তো সেইটা ওই যে সে আপার হ্যান্ড নেওয়ার জন্য সে তার সাইজটা একটু বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে তো জিহ্বার গোড়া থেকে লোয়ার পুলে একটু টনসিল দেখা যায়, সেইটাকে অনেকে মনে করেন তার আবার মনে টনসিল হয়ে গিয়েছে। তো এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। টনসিল অপারেশন করার পরে ঠিক প্যালাটাইন টনসিল আর রিকার হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো কথা। লিঙ্গুয়াল টনসিল যদি কারো একটু বড় দেখাও যায়, সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই, বরং এটা আপনার জন্য ভালো, যে আপনার ইমিউনিটিটা আরও ভালো কাজ করবে। ডাক্তার নুরুল হুদা নাঈম, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আপনি যারা টনসিল রোগ না হয় তাদের প্রতিরোধমূলক কোনো বার্তা দিতে দিলে আপনি আমার দর্শকদের বলতে পারেন। প্রিয় দর্শক, আমরা অবশ্যই যেহেতু ঠান্ডা এবং শীতের মৌসুমে এই রোগটা বেশি হয়, তো আমরা ঠান্ডা থেকে বেঁচে থাকবো। যাদের এটা বেশি হয় ওনারা মানে খুব বেশি ঠান্ডায় যাবেন না এবং গরম পানি ব্যবহার করবেন খাওয়ার ক্ষেত্রে, এবং রং চা, আদা চা, লবঙ্গ চা এরকম খেলে এবং বেশি করে পানিকে, একটু আক্রান্ত হলে একটু রেস্ট নিলেই কিন্তু ভালো হয়ে যায়। সুতরাং আপনারা এইটুকু সতর্ক থাকবেন। যদি তারপরেও অনেকের ক্ষেত্রে এখানে মানে সাদা একটা পর্দা হয়ে যায় বা খুব বেশি ব্যথা হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে টনসিলের পাশে কিন্তু আবার একটু পুজ জমে যায়, যেটাকে আমরা পেরিটনসিলাইটিস বা কুইনজি বলি, পেরিটনসিলার অ্যাবসেস হয়ে গেলে তখন কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমরা যত সময় পর্যন্ত ওটাকে প্রতিরোধ করতে পারবো, আমরা হোম রেমেডি নিয়ে সেটা চলতে পারি, কিন্তু আক্রান্ত হয়ে গেলে কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং আমরা বলবো যে আক্রান্ত হলেই অপারেশন নয়, আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন যে আমরা যে গ্রেডিংগুলো বলেছি, কখন আপনাকে অপারেশন করতেই হবে, না করে কখন আপনি থাকতে পারবেন। অনেক ধন্যবাদ ডাক্তার নুরুল হুদা নাঈম। আমরা আসলে টনসিল সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, নিশ্চয়ই যারা শুনেছেন তাদের অনেক উপকার আসবে। প্রিয় দর্শক, টনসিল রোগ নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই। টনসিলাইটিস এক ধরনের ইনফেকশন, একটা প্রদাহ, এবং এটা যদি স্বাভাবিক নিয়মে যদি আমরা মেনে চলি বা অ্যান্টিবায়োটিক খেয়ে সেরে যায়, তাহলে কোনো অপারেশনের প্রয়োজন নেই। আর যাদের ক্ষেত্রে যে গ্রেডিংটা আমরা শুনলাম, যে যদি অবস্ট্রাকশন হয়ে যায় বা তার কোনো সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অপারেশন জরুরি হয়ে যায়। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।